যেই জঙ্গলে শাহ জঙ্গলি এবং বনবিবির সঙ্গে যুদ্ধ হয়েছিল দক্ষিণ রায়ের এবং নারায়ণীর, সেই জঙ্গলে আজকে আমরা যাব। মূলত যেই জঙ্গল থেকে মা বনবিবির উৎপত্তি হয়েছিল এই সুন্দরবন সমগ্র এলাকাবাসীর কাছে, সেই জঙ্গলে আজকে আমরা যাব। আজকের আমরা যাচ্ছি কেদোখালির জঙ্গল। সোশ্যাল মিডিয়াতে এই প্রথমবার এই জঙ্গলটিকে আপনারা দেখতে পাবেন। এছাড়াও কেউ কোনোদিন এর আগে এই কেদোখালির জঙ্গল তুলে ধরেনি সোশ্যাল মিডিয়ার মধ্যে। আপনি নাস্তিক কিংবা আস্তিক এই সব মন্তব্য করে আপনার ভাবাবেগে আঘাত দেব না। কেননা কিছু শ্রেণীর মানুষ বলবেন, ভগবান যদি থাকতো তাহলে দেখা পায় না কেন? যাকে ছোঁয়া যায় না, যাকে দেখা যায় না, যার কোনো আকার নেই, সে কী করে আমার ভগবান হয়? সত্যি যদি ভগবান হয়, একমাত্র বাবা মাই হলো আসল ভগবান। আবার কিছু শ্রেণীর মানুষ বলবেন, বাবা মা তো ভগবান, তা বাদেও কেউ তো একজন আছেন যাকে আমরা দেখতে পাই না, যার কোনো অনুভূতি পায় না, কিন্তু তিনি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জন্য কিছু না কিছু করে যাচ্ছেন, সবটাই বিশ্বাসের ওপর। তদ্রূপ সুন্দরবন বাসিন্দাদের কাছে বিশ্বাস বলুন, আবেগ বলুন, এই সুন্দরবনের বনের দেবী বনদেবী। এই সুন্দরবন বাসিন্দাদের কাছে একটাই বিশ্বাস, যদি এই বনদেবীর আরাধনা আমরা করে থাকি, তাহলে আমরা এই সুন্দরবনের গভীর জঙ্গলের ডোরাকাটার হাত থেকে রক্ষা পাবো, অর্থাৎ বাঘের হাত থেকে রক্ষা পাবো। সেই থেকে বহু যুগ বহুকাল থেকে এই বনের দেবী বনদেবীর আরাধনা করে থাকেন সুন্দরবনের বাসিন্দারা। সেই থেকে সুন্দরবনের বনের দেবী, এই বনদেবীর প্রেক্ষাপট সমগ্র সুন্দরবনের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকের পর্বে এই সুন্দরবনের বনের দেবী বনদেবীর প্রেক্ষাপট যে জঙ্গল থেকে আবির্ভাব হয়েছিল, সেই জঙ্গল আপনাদের ভ্রমণ করে দেখাবো। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে বসে রয়েছি, আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ঠাকুরা নদীর ভাসমান বোটের ওপর। মূলত আজকের আমাদের গন্তব্যস্থল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সুন্দরবনের বিভিন্ন যে একটি সুন্দরবন ফরেস্ট রয়েছে সেগুলো। কিন্তু আজকের পর্ব কিছুটা ভিন্ন, কেননা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা এই প্রথমবার হয়তো এই বাঘের জঙ্গল বা এই যে সুন্দরবনের যে জঙ্গলটিকে আপনাদের তুলে ধরা হবে এবং আপনারা দেখতে পাবেন। যে জঙ্গলটির নাম হলো কেদোখালির জঙ্গল। তো যেখান থেকেই এই যে সুন্দরবনের হিন্দু বলুন বা মুসলিম সম্প্রদায়ের মানুষজনেরা এই মায়ের আরাধনা করে থাকেন প্রতি বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। তো সেই মায়ের যে উৎপত্তি, সেই 18 বাটির দেশ কেদোখালি, তো সেই জঙ্গল আজকে আমরা ভ্রমণ করব বা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা যদি জানতে চান এই বনবিবির যে উৎপত্তি বা কোথা থেকে এলো বা বনবিবির আবির্ভাব কিভাবে হয়েছে এই সুন্দরবনবাসীদের মনের মধ্যে, তো সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের পুরো একটি পর্ব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, আজকের সেই মা বনবিবি বা মা বনদেবী, যেই জঙ্গল থেকে ওনার নাম ছড়িয়ে পড়ে, বা এই যে বন দেবী বা বন বিবির সঙ্গে যে দুঃখের যে কানেকশান, যে লিঙ্ক, যেই জঙ্গল থেকেই শুরুয়াত হয়েছিল, সেই জঙ্গলে আমরা যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে আপনাদের বলে দিই, কেদোখালির দ্বীপ একদম সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ, প্রায় 15 থেকে 14 বর্গ কিলোমিটার হতে পারে আমার ধারণা। তো এইরকম কোনো নথি পাইনি যে নির্দিষ্ট কোনো একটা বর্গ কিলোমিটার রয়েছে, তবু যতটা দূর থেকে আমরা দেখে মনে হয়েছে 15 থেকে 12 থেকে 15 বর্গ কিলোমিটারে এই একটা এরিয়া জুড়ে হবে। তো চলুন আজকের এই পর্ব কেদোখালির জঙ্গল, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তার আগে একটা বলে দিই, বিশেষ দ্রষ্টব্য, এই আইল্যান্ডে আমরা পা ফেলবো না, কেননা ভয়ঙ্কর বাঘ বা বিভিন্ন যে ভয়ঙ্কর জীবজন্তু কিন্তু এই জঙ্গলে কিন্তু বিরাজমান। যাই হোক,
কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের ধানচি ফরেস্টের পাশে সদ্য গড়ে ওঠা একটি নতুন দ্বীপ, যার নাম নিঝুম দ্বীপ। মূলত এখান থেকেই আমাদের যাত্রাপথ শুরু হবে কেঁদোখালির দ্বীপে। এই এখানে কেউ ফাঁদ পেতে রেখেছে তো, এইগুলো কিন্তু বেআইনি। হ্যাঁ, হরিণ না হলে কিছু একটা হবে। এই সামনে দেখুন, এইগুলো সব সুন্দরী গাছ, যার বিজ্ঞানসম্মত নাম হেরিটেরিয়া ফোমেক্স। তো ভারত বাংলাদেশ জুড়ে কিন্তু প্রায় 70 থেকে 75% কিন্তু এই গাছ মানে এলাকা জুড়ে রয়েছে কিন্তু এই সুন্দরী গাছ। সম্ভবত এই গাছের নাম অনুসারে কিন্তু এই সুন্দরবন নাম হয়েছে। তো নির্দিষ্ট এরকম কোনো কিছু ব্যাখ্যা নেই, অনেক কারণে সুন্দরবনের নাম সুন্দরবন হয়েছে, মানে সুন্দরবন নামকরণ করা হয়েছে। তো এই সেই সুন্দরবনের যে সুন্দরী গাছ, যার মূল্য অনেক, আর পরবর্তীতে এই গাছ প্রায় ধ্বংসের পথে, আবার সেই গাছকে যাতে সংরক্ষণ করা হয়, যার কারণে কিন্তু এইসব আইল্যান্ডে মানুষজনদের নামা নিষেধ। তবুও কিছু মানে কি বলবো, অসৎ লোক এইসব গাছ কেটে বিক্রি করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন। এই কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম একটা ফাঁদ পেতে রেখেছে, সে পাখির জন্য হোক বা কোনো বন্য জীবজন্তুর জন্য হোক, এগুলো তো নিষেধ, মানে করা উচিত নয় না। আর দেখুন এই হেতাল গাছ পরিপূর্ণ হয়ে রয়েছে। আর দেখুন নদীর ভাঙা গোড়ার যে প্রতিনিয়ত খেলা এখানে ঘটে চলেছে, এক পাড় গড়ে উঠছে, আরেক পাড় ভেঙে যাচ্ছে। কত গাছ দেখুন এখনো জীবিত অবস্থায় রয়েছে, কিন্তু নদীর জলে ডুবে রয়েছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন না, মানে যে গাছটার তলায় আমরা এখন আশ্রয় নিয়েছি রোদ থেকে একটু বাঁচার জন্য, তো এই গাছটাতে এখানকার যে স্থানীয় জেলে ভাইরা, এই সামনে কিন্তু গভীর নদী রয়েছে, এই গভীর নদীতে যাওয়ার সময় এই গাছে পুজো করে থাকেন। ওনাদের মনের বিশ্বাস, মনের বাসনা দিয়ে ওনারা পুজো করে থাকেন, যাতে যাতে ওনাদের যাত্রাপথ বা ওনারা যে কাজে যাচ্ছেন সে কাজ যাতে সফল হয়। আর গাছটা দেখুন, গাছটা বাইন গাছ, কিন্তু এই বাইন গাছের পাতাটা হচ্ছে অন্যরকম, অনেক পুরনো গাছ, অনেক পুরনো, অনেক মোটার, মানে বেশ কাণ্ডটা খুব মোটা। আর সুন্দরী গাছ দেখুন, ওই যে দাঁড়িয়ে রয়েছে সুন্দরী গাছ, এই সাইডে বেশ সুন্দরী গাছ রয়েছে, প্রচুর সুন্দরী গাছ রয়েছে। এই পারেও রয়েছে সুন্দরী গাছ, এই সাইডে প্রচুর সুন্দরী গাছ রয়েছে। আমাদের মানসতাও এই গাছের পুজো দেবেন এখানে, এই যে এখানে পুজো দেবেন, তাই ধূপ টুপ জ্বালাচ্ছেন উনি। জ্বলছে না, গ্যাস থেকে জ্বালানো যাবে না। হ্যাঁ, এই মায়ের পুজো দেওয়া হচ্ছে। এবার মায়ের পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। তাই যাত্রাপথ যাতে শুভ হোক, সবার মঙ্গল হোক, মা সবার রক্ষা করুক, সেই কামনা করি। আর মা নিশ্চয়ই এটাই চাইবেন, আমাদের যাত্রা যাতে শুভ হোক। পুজো দেওয়ার পর আমাদের গন্তব্যস্থলে বেরিয়ে যাব। তার সঙ্গে আমাদের নৌকো পুজো করে নিচ্ছেন, কারণ এই বাহনের উপর আমরা কিন্তু ভেসে রয়েছি। আর দেখুন চারিদিকে হেতাল গাছ পরিপূর্ণ। আর সত্যি কথা বলতে, আর সুন্দরবনের গাছ কম্পিটিশান করে বড় হয়। আপনারা যারা পড়াশুনো করেছেন, যারা জিওগ্রাফিতে পড়বেন ক্লাস 8-9-এ, যে সুন্দরবনের যে গাছ সারিবদ্ধতা বজায় রেখে কিন্তু বড় হয়। কেননা সুন্দরবনের গভীর জঙ্গলে রৌদ্রের আলো প্রবেশ করতে পারে না। আর জানেন সুন্দরবনে জোয়ার ভাটা এরকম হয়, যার কারণে যে তাদের অক্সিজেন বা এই সুন্দরবনের যে গভীর জঙ্গলে যে সূর্যের আলো সহজে পৌঁছায় না, যার কারণে এই সুন্দরবনের গাছ তাদের রান্না করতে পারে না, যেটাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বলা হয়, সেই প্রক্রিয়া করতে পারে না। তাই একটা ছোট গাছ সে চাইবে একটা বড় গাছকে বিট করার জন্য। তাই সুন্দরবনের গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, মানে এক কথায় বলতে পারেন কম্পিটিশান করে। মানে আজকে দেখছেন এই গাছটা এইটুকুনি 2 হাত, দেখবেন 3-4 দিন বা 1 সপ্তাহ পর দেখবেন সেই গাছটা
তার আগের গাছের কাছাকাছি ঠিক পৌঁছে গেছে। মূলত আজকের এই নিঝুম দ্বীপ থেকে কেঁদুখালী দ্বীপ যাওয়ার যে আমাদের রাস্তা, সে রাস্তা আপনাদের একবার অ্যানিমেশন দ্বারা বোঝানোর চেষ্টা করছি। আমরা প্রথম ঠাকুরার নদী পথ হয়ে পৌঁছব কলস জঙ্গলের কাছে, এবং কলস জঙ্গলের পাশে রয়েছে চুলকাঠি জঙ্গল, এবং সেই চুলকাঠি জঙ্গলের ধার ধরে আমরা পৌঁছব মাতলা নদী, এবং মাতলা নদীর পার হয়ে পৌঁছব মায়াদ্বীপ, এবং সেই মায়াদ্বীপের পাশ থেকে আমরা পৌঁছব ভাঙাদোয়ানি নদী, গোসাবা নদী, এবং তার পাশে রয়েছে গোনা নদী। এই 3 নদীর উৎসমুখে রয়েছে এই রহস্যময় দ্বীপ, যার নাম কেঁদুখালী। আজকের আমাদের যাত্রাপথের মোট সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট, এবং এই কেঁদুখালী দ্বীপের বিপরীতে থাকছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। মূলত ইলিশ মাছের খোঁজে যেসব জেলে ভাইরা গভীর সমুদ্রে পাড়ি দেন, তিনারা একমাত্র এই দ্বীপের পাশ থেকে গিয়ে থাকেন গভীর সমুদ্রে। চলুন আজকের এই যাত্রাপথে আপনাদের এই কেঁদুখালী দ্বীপ যাওয়ার পথে যতগুলো সুন্দরবনের দ্বীপ দেখতে পাবো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি হলো ঠাকুরার নদী, এবং সামনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এই জঙ্গলটি হলো কলস জঙ্গল। এই কলস জঙ্গলের বিপরীতে রয়েছে চুলকাঠি জঙ্গল। এই কলস জঙ্গল ও চুলকাঠি জঙ্গলের মাঝখান থেকে যে চ্যানেলটি চলে গেছে, সেই চ্যানেলটি ধরে আমরা পৌঁছে যাব মাতলা নদীতে। এই মুহূর্তে আমরা যে জঙ্গলটির পাশ দিয়ে যাচ্ছি সেই জঙ্গলটির নাম হলো চুলকাঠির জঙ্গল, এবং ক্যামেরার বিপরীতে থাকছে কলস জঙ্গল। এই চুলকাঠি জঙ্গলে রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যা কিনা আমাদের ভারতবর্ষের সুন্দরবনের মধ্যে সবথেকে উঁচু ওয়াচ টাওয়ার এই চুলকাঠি জঙ্গলের মধ্যে রয়েছে। একটা সময় ভ্রমণকারীদের এই জঙ্গলে ভ্রমণ করানো হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই চুলকাঠি জঙ্গলে ভ্রমণকারীদের আর ভ্রমণ করানো হয় না। এই মুহূর্তে আমরা নৌকো নিয়ে এগিয়ে যাচ্ছি মাতলা নদীর উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা মাতলা নদী পেরিয়ে যে নদীতে প্রবেশ করেছি সেই নদীর নাম হলো ভাঙাদোয়ানি, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এই দ্বীপটির নাম হলো মায়াদ্বীপ। এই মায়াদ্বীপের পাশ থেকে আমরা কিছুটা গেলে দেখতে পাবো সেই রোমহর্ষকরা দ্বীপ, যেই দ্বীপের নাম কেঁদুখালীর দ্বীপ। তবে চলুন এই দ্বীপটির কাছে গিয়ে আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করব। এই সেই বহু আলোচিত প্রেক্ষাপট জড়িত 18 পাটির দেশ কেঁদুখালীর জঙ্গল, যেই জঙ্গলে জড়িয়ে রয়েছে মা বনদেবীর প্রেক্ষাপট। এই সেই জঙ্গল, যেই জঙ্গলে লোভী মৌলে ধনাই মধু পাওয়ার আশায় দক্ষিণ রায়ের স্বপ্নাদেশে খুদে দুঃখেকে নরবলির জন্য এই জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছিল, এবং খুদে দুঃখে নিজেকে বাঁচানোর জন্য তার মার কথা মতো মা বনদেবীর শরণাপন্ন হন, এবং সেই দক্ষিণের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার পর তার মায়ের কাছে অর্থাৎ তার গ্রামে ফিরে আসে, এবং পরবর্তীতে মৌলে ধনায় তার মেয়ের নাম চম্পা তাকে বিয়ে করেন, এবং এই বনদেবীর খ্যাতি সারা গ্রামে ছড়িয়ে দেন। সেই থেকে বনদেবীর পুজো অর্চনা এখনও পর্যন্ত এই সুন্দরবনের কোনায় কোনায় হয়ে থাকে। আজও পর্যন্ত সুন্দরবনবাসীদের কাছে একটাই বিশ্বাস, যদি এই বনদেবীর আরাধনা করে থাকি তাহলে হয়তো এই ডোরাকাটার হাত থেকে আমরা নিষ্কৃতি পাব। মূলত এই দ্বীপে হেতাল গাছের বন প্রচুর রয়েছে, একটি বনদেবীর মন্দিরও রয়েছে, সেখানে জেলে ভাইরা পুজো করে থাকেন। আর বাঘ রয়েছে কিনা সেটা জানি না, যেহেতু পাশে চামটার জঙ্গল রয়েছে, গোনা জঙ্গলও রয়েছে, বাঘ থাকার সম্ভাবনা বেশি। হরিণ, শুয়োর এগুলো রয়েছে।
আর দ্বীপটা খুব ছোট, 5 থেকে 6 বর্গ কিলোমিটার হবে। আর যেহেতু বিপরীতে রয়েছে বঙ্গোপসাগর, তাই বঙ্গোপসাগরের বড় বড় ঢেউর আঘাত এই দ্বীপে আছড়ে পড়ে, তাই দ্বীপটি দিনের পর দিন নিমজ্জিত হতেও শুরু করেছে। আর এই দ্বীপটি হচ্ছে কোর এরিয়া আর খুব রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এই দ্বীপে জেলে ভাই ছাড়া অন্যান্য পর্যটক বা কেউ নামতে পারে না। তাই এই দ্বীপে আমরা নামার কোনো প্রশ্নই আসে না আমাদের। তো মোটামুটি কাছ থেকে যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, জানি না কতটা বোঝাতে পেরেছি। যদি আপনারা এই কেঁদুখালীর দ্বীপ কিভাবে এই প্রেক্ষাপট রয়েছে বনদেবীর সঙ্গে যদি জানতে চান, কমেন্ট করে জানাবেন। এই নিয়ে তাহলে একটা নির্দিষ্ট পর্ব আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দরবন তরফ থেকে অবিরাম ভালোবাসা আপনাদের জন্য রইল।